ইতিমধ্যেই দেশে ফেরার বার্তা দিয়েছেন শেখ হাসিনা ফেসবুকে ভার্চুয়াল বার্তা, এবং সেখানে তিনি স্পষ্ট বলেছেন দেশে তিনি ফিরবেন এবং আগামীকাল রক্ষা পেল আখেরে সারা বাংলাদেশে আপনার অফিস দখল করে নেব। আমি বলছি নিব, আজ হোক কাল হোক, আমি নিবই। আমি শুধু সিবিবির পুরানা পল্টন না, সারা দেশের সিবিবির অফিস আমি দখল করে নিব। আমি কয়ে দিলাম তো, আমি হঠাৎ কোনো কাজ করি না, আগাম ঘোষণা দিয়ে রাখলাম, হাড্ডি ঘুরে করে দেবো। একের পর এক চমক লাগানো, তাক লাগানো জিনিস বানানো শুরু করেছে। আন্তর্জাতিক মার্কেটে যে পরিমাণ চাহিদা তৈরি হয়েছে, তথ্যসূত্র বলছে পৃথিবীর প্রায় 50টি দেশ সবচেয়ে বেশি যে জিনিসটা কেনার জন্য আবেদন করে রেখেছে, আগামী 8-10 বছরেও এগুলো সাপ্লাই করতে কষ্ট। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে শেষ পর্যন্ত যা ঘটলো, বিএনপি তাতে অবাক, বিএনপি হতাশ, বিএনপি মাইন্ডকে চিপায় করেছে। বিএনপির পাশে আছে এখন ভারত, চীনও নাই। আমরা যখন গলা ধাক্কা দিয়ে ডক্টর ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নতুনভাবে নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চাচ্ছি, তখন ইউনূসকে হাতছানি দিয়ে ডাকছে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য। আপনার ফাহাদ হত্যার রায় কি হয়েছে? 20 জনের ফাঁসি হয়েছে, 5 জনের সম্মত যাবজ্জীবন হয়েছে। এখান থেকে বর্তমানে যারা রাজনীতিতে আছেন খুব বেপরোয়া আচরণ করতেছেন। বি কেয়ারফুল, লার্ন সামথিং আউট অফ ইট। সারা জীবন জেলের ভিতরে পচে মরতে। আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, এই সমস্ত কিছু নিয়ে বর্তমান সময় কিন্তু সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিভিন্ন রকমের সমালোচনা করা হচ্ছে, বিভিন্ন রকমের গুজব ছড়ানো হচ্ছে। ভিডিওর শুরুতে আপনারা কিছু ইন্ট্রো ভিডিও দেখেছেন এবং ভিডিওর থাম্বনেল টাইটেল থেকে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটার টপিক কি। হ্যাঁ দর্শক, আজকের ভিডিওটাতে অনেক ইম্পর্টেন্ট কয়েকটি প্রতিবেদন এবং কয়েকটি ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিন্তু আপডেট নিউজগুলো কিন্তু আপনারা আজকের এই একটি ভিডিওর মধ্যে দেখতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। সো দর্শক, আর সময় নষ্ট না করে সর্বপ্রথম আমরা কিছু প্রতিবেদন দেখে নেব। আজ কি বিষয় নিয়ে কথা বলবো, কি বিষয় নিয়ে আলোচনা করব? অবশ্যই বাংলাদেশ সম্পর্কে তো আপনাদের আপডেট দেব, কিন্তু বাংলাদেশ সম্পর্কে আজকের আপডেট দেওয়ার আগে একটু আমাদের ফিরে যেতে হবে পিছনের দিকে, অর্থাৎ অগস্টের দিকে। সেই 5ই অগস্ট, যেদিন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল, যেদিন শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল। হ্যাঁ, তার বোন রেহানাকে সঙ্গে নিয়ে কয়েকটা মিনিট সময় পেয়েছিলেন মাত্র শেখ হাসিনা। 45 মিনিটের মধ্যেই সবকিছু ছেড়ে তাকে চলে আসতে হয়েছিল ভারতে। এখনো ভারতেই রয়েছেন শেখ হাসিনা, কিন্তু সেই সময় যেসব মহিলারা আন্দোলন করেছিলেন, সেই জুলাই আন্দোলনে ছিলেন, যারা চেয়েছিলেন শেখ হাসিনাকে উৎখাত করতে, যারা ভেবেছিলেন শেখ হাসিনা রয়েছেন বলেই হয়তো অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে বাংলাদেশে, আজ কিন্তু তাদেরকেই নিপীড়িত হতে হচ্ছে। বলা ভালো, তাদের অনেকাংশকেই নিপীড়িত হতে হচ্ছে, নির্যাতিত হতে হচ্ছে, মার খেতে হচ্ছে। কেন এই কথা বলছি? নিশ্চয়ই এই প্রশ্নও আপনাদের মনে ঘোরাফেরা করছে। তার কারণ একটাই, 2024-এর অগস্টের আগে অবধি ছেড়ে দিন, অনেকের অনেক অভিযোগ রয়েছে, কিন্তু এই অগস্টের পর থেকে কি হলো, কি দেখলো ইউনূস? অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছেন, কি বার্তা দিয়েছিলেন? বার্তা দিয়েছিলেন সাম্যের বাংলাদেশ তৈরি হবে, বার্তা দিয়েছিলেন শান্তি ফিরবে বাংলাদেশে। কোথায় ফিরলো? তার বদলে কি বলছে পরিসংখ্যান? বলছে মাসের পর মাস প্রতিনিয়ত বাড়ছে নারীদের ওপর নির্যাতনের সংখ্যা। কেন? ধর্ষণের অভিযোগ বারবার করে উঠে আসছে। কি কারণে একের পর এক এই সংখ্যা বাড়বে? কি কারণে নারীরা অবহেলিত হবে? কেন বারবার এই অভিযোগ উঠে আসবে? এবং আজ যখন আন্দোলন করতে যাচ্ছেন তারা, তখন নিপীড়িত হতে হচ্ছে সেই সব নারীদের যারা সেই সময় জুলাই আন্দোলনে ছিলেন। কেন এরকম পরিস্থিতি? বারবার করে এই প্রশ্ন সবার মনে ঘোরাফেরা করছে। তাহলে কারা এই কাজগুলো করছে? নেপথ্যে তারা তাহলে কারা রয়েছে? কোনোভাবেই তো দমানো যাচ্ছে না, শান্তি তো ফিরছেই না, উল্টে নারীদের উপর নির্যাতনের হার কেন বাড়ছে? মোহাম্মদ ইউনূসের মানুষরাই কি তাহলে এই কাজ করছে, বা মোহাম্মদ ইউনূসের লোকেরাই কি তাহলে এই কাজ করছে? এই প্রশ্নগুলোও তো ঘোরাফেরা করছে। কিন্তু মোহাম্মদ ইউনূস তো বলছেন শান্তি রয়েছে বাংলাদেশে। কোথায় সেই শান্তি? এই প্রশ্ন সাধারণ মানুষ তুলছে, বাংলাদেশের মানুষ তুলছে। অন্যদিকে তিনি কি করলেন? অগস্টে 5ই অগস্টের এই ঘটনার পর 8ই অগস্ট আমরা দেখেছিলাম যে মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় এলেন, শান্তির বাংলাদেশ গড়ার বার্তা দিলেন। তারপর সেনাদের মেয়াদ বৃদ্ধি করে দিলেন তিনি এখন আরো 60 দিনের জন্য, মানে আরো 2 মাসের জন্য তিনি সেনাদের মেয়াদ বৃদ্ধি করলেন। 17ই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আমরা দেখেছি দফায় দফায়, 17ই সেপ্টেম্বর 2024 থেকে দফায় দফায় মেয়াদ বৃদ্ধি হয়েছে সেনাদের,
বিশেষ ক্ষমতার। এক্ষেত্রে কি হবে? বিশেষ কিছু ধারার ক্ষেত্রে যদি কোনো অপরাধ হয় তাহলে সেক্ষেত্রে পদক্ষেপ করতে পারবেন সেনাবাহিনীর কর্তারা। কিন্তু কেন তাহলে এই কাজ হচ্ছে? ভোট কবে হবে সেটা যখন জানতে চাওয়া হচ্ছে, একবার এক এক রকম উত্তর দিয়েছেন মোহাম্মদ ইউনূস। কারণ একাংশ বলছে মোহাম্মদ ইউনূস ক্ষমতা লোভী, তিনি ক্ষমতার কথা বারে বারে ভাবেন, তিনি ভয় পান ক্ষমতাচ্যুত হতে হবে না তো তাকে। আর এই প্রশ্নগুলোই তার মনে ঘোরাফেরা করছে না তো, এই প্রশ্ন তুলছে বাংলাদেশের মানুষ। কিন্তু আপনারা কি ভাবছেন? এই যে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা বৃদ্ধি করা হলো, এই যে বাংলাদেশে নারী নির্যাতন বাড়ছে, আপনাদের কি মতামত? আপনাদের কাছে জানতে চাইবো কমেন্ট সেকশনের মাধ্যমে। তবে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব। আওয়ামী লীগের কাছে বা আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটা একটা অ্যালার্জেটিক ওয়ার্ড। এই নামটা শুনলেই ধরেন কেমন যেন ফিল হয়, মনে হয় কোনো রকমে গিয়া এই লোকটার যদি কিছু করা যায় তো এরকম একটা অনুভূতি। আর পাশাপাশি সমন্বয়কদের নাম শুনলেও আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠন যারা আছেন সবাই হাইপার অ্যালার্জেটিক অবস্থাতেই ভোগেন, এটা খুবই বাস্তব। বিএনপিও হালকা হালকা ভোগা শুরু করছে, সময়ের সাথে হয়তো আরো ভোগবে, কারণ নির্বাচনের সাথে বিএনপির। বাট এই সকল কিছুর বাহিরে ডক্টর ইউনূস এবার যে কর্মটা করতে যাচ্ছেন, এই কর্মে আওয়ামী লীগের আরো প্রচুর আফসোস হবে, ভারতের আফসোস হবে, তবে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য এটা ভালো হবে। কথা বলছি আওয়ামী লীগ সরকারের খুবই ঘনিষ্ঠ একটা রাষ্ট্র চীন। আপনি জানেন যে শেষ মুহূর্তে ভারতের সাথে শেখ হাসিনা একটা দূরত্ব তৈরি হয়েছিল এবং সর্বশেষ একটা চীন সফরের পর, এবার ক্ষমতায় যাওয়ার পর শেখ হাসিনা চীন সফর করে আসছিলেন। আসার পরে সেখান থেকে ভালোই একটা নেগেটিভিটি তার মধ্যে তৈরি হয়েছিল। ওইখানে কি হয়েছিল আমরা জানি না, বাট আইসে ওই সাক্ষাৎকারটা ছিল যে কোটা কি রাজাকারের নাতিপত্তিরা পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না, ওইখান থেকে কিন্তু শুরু। সেই চীন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নেওয়ার জন্য আস্ত বিমান পাঠিয়ে দিতে রাজি, বাট কোন রকমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। ফাইনালি তারা পেয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 26শে মার্চ তিনি আপনার কি বলা হয় যে চীন সফরে যাচ্ছেন। তবে 26শে মার্চ কেন যাচ্ছেন জানি না, মহান স্বাধীনতা দিবস এদিন দেশে থাকলে ভালো হইতো। যাই হোক, তার এই সফরটার গুরুত্বটা অন্য জায়গায়। আপনার অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টার বেইজিং সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে যাচ্ছে, যেটাতে বাংলাদেশ নামক রাষ্ট্রটির স্বার্থ কানেক্টেড হবে। এখানে বেশ কয়েকটা ইয়ার মধ্যে 7 থেকে 8টা সমঝোতা স্বাক্ষর হবে। একই সঙ্গে আপনার মোংলা বন্দরকে আধুনিকায়ন, এটা খুবই জরুরি। বাংলাদেশ নদীমাতৃক দেশ, ইভেন আমাদের যে ভৌগোলিক অবস্থান, এখানে পৃথিবীর অনেক দেশে ট্রানজিট পয়েন্ট হিসাবে বন্দরগুলো কাজ করে। সো এই যে বন্দরগুলো কাজ করে, সমুদ্রের নাব্যতা অভাবের কারণে গভীর সমুদ্রে বন্দর ব্যবস্থা করা লাগে, সেখান থেকে আবার লাইটার জাহাজে মালামাল অনেক সময় আনা লাগে। তো এই যে সার্বিক ব্যবস্থা, এটাকে অত্যাধুনিক করার জন্য চীন একটা বড় ধরনের বিনিয়োগ করবে। একই সঙ্গে এই সফরে রোবট ফিজিওথেরাপি পুনর্বাসন কেন্দ্র এবং চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট স্থাপন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে 26শে মার্চ দুপুরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। কেউ কেউ বলছেন চীন নিজস্ব বিমান পাঠাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যাওয়ার জন্য, যেটা বাংলাদেশে কখনো আর ঘটে নাই সম্ভবত কোন সরকারের বেলায়। আর চীনের হাইনান প্রদেশে একটা প্রোগ্রাম হবে যে আপনার বোয়াও ফোরাম ফর এশিয়া, সেখানে যোগ দিবেন ডক্টর ইউনূস। সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দেন। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুজিয়াং এর বৈঠক হবে। 28শে মার্চ বেজিং এর গ্রেট হল অফ দ্য পিপল, সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথেও বৈঠক হবে। একই দিনে হুয়াওয়ে কোম্পানির উচ্চ প্রযুক্তি সম্পন্ন এন্টারপ্রাইজ প্রদর্শন করবেন। 29শে মার্চ চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় পিকিং ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। পরে বেজিং থেকে চীনের একটি বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে। বলা হচ্ছে যে আপনার চীনের প্রেসিডেন্টের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ একটা প্রোগ্রাম আছে, সেখানে আপনার আরো অনেক আলোচনা হয়তোবা হবে, বাট এটা দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য দ্বিপাক্ষীয় সম্পর্ককে আরো উচ্চতর স্থানে নিয়ে যাবে। তবে চীন বড় কঠিন খেলা খেলে। এই মুহূর্তে ভারতের সাথে যেই দূরত্বের জায়গাটা আছে, সেই জায়গাটাকে সাইজ করতে চীন আপনার এই ভূমিকা নিয়েছে। আরো বেশ কিছু চুক্তি হবে যেগুলো ভারতের জন্য ঝামেলার কারণ হবে। ড্যাম নির্মাণ সহ অনেক আলোচনা এখানে আছে।
যাই হোক, যেই সফর, যেই স্বার্থ, যেই কর্ম দেশের জন্য কল্যাণকর, আমরা এটাকে সাধুবাদ জানাই। আশা করি এই সফর সফল হবে, মানে এই সফর সফল হবে। ভালো থাকবে। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে শেষ পর্যন্ত যা ঘটল, বিএনপি তাতে অবাক, বিএনপি হতাশ, বিএনপি কিং কর্তব্য বিমূল, বিএনপি মাইন্ডকে চিপায় করেছে। দর্শক, বিএনপি জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠক করেছে। বিএনপি আলাদাভাবে নয়, রাজনৈতিক দল, সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন সবার সাথে একসাথে, বরং তার চাইতে বেশি গুরুত্ব পেয়েছে ইয়াত লিডারশিপ। তারা আলাদাভাবে বৈঠক করতে পেরেছে জাতিসংঘ মহাসচিবের সাথে। তো দর্শক, জাতিসংঘ মহাসচিবের সাথে যে ঘটনাগুলো ঘটেছে শেষ পর্যন্ত, তার বিদায় নেওয়া পর্যন্ত, এবং বৈঠকের যে এজেন্ডা বা বৈঠকে যে আলোচিত হয়েছে, বিএনপি মারাত্মকভাবে হতাশ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাগ হয়ে প্রশ্ন করছেন যে জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠক কেন, আমি বুঝি না। তাহলে আপনি বুঝেন এই একটা সেন্টেন্সের মাধ্যমে, জাতিসংঘ মহাসচিবের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক কেন, বুঝি না। এর মানে বিএনপির পাশে এখন কেউ নাই। এদেশের জনগণ তো চাঁদাবাজির কারণে মুখ ফিরিয়ে নিয়েছে। যুক্তরাষ্ট্র নাই, যুক্তরাজ্য নাই, ইউরোপীয় ইউনিয়ন নাই, জাতিসংঘ নাই, বিএনপির পাশে আছে এখন ভারত, চীনও নাই। জাতিসংঘ মহাসচিবের এই সফরে যেরকম বিএনপি চরমভাবে বিরক্ত, বৈঠক কেন বুঝতে পারছেন না, বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় খুব হতাশ। চীন সফরটা হোক না, তাহলে বুঝবেন যে চাঁদাবাজির রাজনীতির ফলাফল কি, সারা পৃথিবীতে একলা হয়ে যাবে। আমি বলছি, অনেকে বিশ্বাস করছে না, ভাই বিএনপি তো অনেক বড় দল, ওরে কত বড় দল, কি মাইন্ডকে চিপেটা করেছে, দেখেন সামনে কি হয়, চিকেন হয়ে যাবে। একটা লেখা আপনাদেরকে ছোট বিশ্লেষণ শোনাবো, তাহলে বুঝবেন যে কত বড় অঘটন ঘটেছে এবং বিএনপি কেন অবাক, কতটা কিং কর্তব্য বিমূল। একবারও বিএনপির দ্রুত নির্বাচনের কোনো বিষয় জাতিসংঘের পক্ষ থেকে প্রনাউন্সড হয়নি। মানে তাদের যে এই শর্ট প্যাকেজে দ্রুত, ডক্টর ইউনূস যখন প্যাকেজ বিক্রি করছেন, ভাই শর্ট প্যাকেজ চান তাহলে ডিসেম্বরে আসেন, বড় প্যাকেজ চান তাহলে জুনে আসেন, তাও আবার কন্ডিশন আছে, ঐক্যমত হতে হবে। এখন ঐক্যমত না হলে তো ডক্টর ইউনূসের কিছু করার নেই। সাপোজ আমরা নির্বাচন চাই না ডিসেম্বরে, বিচার আগে সংস্কার আগে নির্বাচন আমরা হতেই দিব না, এনসিপি হতেই দিবে না, মানবই না, স্থানীয় সরকার নির্বাচন আগে জাতীয় নির্বাচন আমরা মানবই না, তফসিলের বিরুদ্ধে আমরা আন্দোলন করবো, হরতাল দিব, অবরোধ দিব। আপনি নির্বাচন করবেন কিভাবে? আপনি চাঁদাবাজি করবেন আর দ্রুত ক্ষমতা এসে চাঁদাবাজির বৈধতা উৎপাদনের চেষ্টা করবেন, এটা হবে কখনোই না। দর্শক, আসুন দেখি রাজনৈতিক দলগুলোর সাথে গোল টেবিল বৈঠকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের দুইটি গুরুত্বপূর্ণ কথা। গুতেরেস বলেছেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে গণতন্ত্র, সুশাসন ও সমৃদ্ধি বিকাশের যে স্বপ্ন বাংলাদেশের মানুষের মধ্যে সঞ্চার হয়েছে, জাতিসংঘ সেটাকে স্বীকৃতি জানায়। অথচ বিএনপি আনুষ্ঠানিকভাবে বিরোধিতা করেছে, দেশে কোনো গণতন্ত্র নাই, কিসের সংস্কার করে পার্লামেন্ট, ডক্টর ইউনূস ক্ষমতা লোভী, নানান কিছু বলছে, না পারলে ক্ষমতা ছেড়ে দেন। তাহলে বিএনপি ঠিক উল্টো বিষয় জাতিসংঘ মহাসচিবের বক্তব্য থেকে এসেছে। আরো বলছেন যে এই সময়টা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই একটি অংশগ্রহণমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে এই পথে আন্তর্জাতিক সম্প্রদায়েরও উচিত বাংলাদেশের পক্ষে তাদের প্রত্যাশার ভূমিকাটি পালন করা। এর মানে বাংলাদেশের সংস্কারের পক্ষে দেশের জনগণ থেকে শুরু করে সারা পৃথিবী থাকে। বিএনপি একাই সংস্কার ঠেকাতে পারবে না, ভারত এই সংস্কার ঠেকাতে পারবে না, বরং বিএনপি আর কঠিন পরিস্থিতি পড়বে সামনে। ইউএন মহাসচিব একবারও নির্বাচনের টাকাটা দেন নাই, বলছেন সংস্কার হতে হবে, সংস্কার শেষে নির্বাচন হবে। বিএনপি যে কি রাম ধরা খেয়েছে, ক্লিয়ার যে বিএনপির কোনো প্রত্যাশা, স্বপ্ন, পরিকল্পনা পূরণ হচ্ছে না, সব ব্যর্থ হচ্ছে, ক্লিয়ার। আর দর্শক, আমাদের এই প্রতিবেদনগুলো দেখে আপনাদের মন্তব্য কি, এবং বর্তমান সময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ যেভাবে বাংলাদেশটাকে পরিচালনা করতে চাচ্ছে, যেভাবে সংস্করণ করতে চাচ্ছে, তারা কতটুকু সাফল্য হতে পারবে, তারা কতটুকু বাংলাদেশটাকে সংস্করণ করতে পারবে, এই সমস্ত কিছু দেখে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের নিজস্ব একটি মন্তব্য করবেন, কারণ আপনাদের মন্তব্যগুলো অনেক গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।